আসসালামু আলাইকুম বাচ্চারা। কি অবস্থা সবার? কিউট বাচ্চা কাচ্চা। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের হচ্ছে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও গঠন। এখান থেকে মাঝে মধ্যে তোমাদের কোশ্চেন আসে পরীক্ষা এবং ভালোই ইম্পর্টেন্ট বলা যায়। তো তার আগে ভাইয়াকে জানাও যে ভাইয়ের কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং ভাইয়াকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। তো ভাইয়ের কথা যদি ঠিকঠাক মতো শোনা যায় এবং ভাইয়াকে দেখা যায় তাহলে ওকে বলে দাও। আর সবাই একটু জানাও যে ভাইয়ের সাথে কে কে আসো। সবার নামগুলো একটু আমি দেখতে চাই। নামগুলো দেখেও আসলে মনে থাকে না, কারণ ক্লাস নেওয়া হয় তোমাদের সাথে আমার একটু লং টাইম পর পর। তো তারপরে একটু ভাইয়াকে জানাও যে কে কে ভাইয়ের সাথে আসো। আর আমরা শুরু করতে পারি, আমরা 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। আর সবাই কেমন আছো ভাইয়াকে একটু জানাও। আর সবার পড়াশোনা কেমন হচ্ছে? সামনেতে ঈদ, তো ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ঈদ ভালোভাবে কাটাবো অবশ্যই। তো ঈদের মধ্যে তো আসলে ওইভাবে পড়াশোনা একটু কমই হয়। তো ঈদের মধ্যে যে সময় কয়দিন আছে একটু পড়াশোনা কমই করো, কারণ ঈদ আসে আমাদের ধর্মীয় উৎসবের দিক থেকে আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ। আমাদের দুইটা ঈদ। তো অবশ্যই ঈদকে আমরা এনজয় করার চেষ্টা করব, উপভোগ করার চেষ্টা করব। আত্মীয় স্বজনের বাড়িতে যাব, আত্মীয় মানে বাবা মা সবাই আর কি, সবাই সবাই একলা যাওয়ার দরকার নেই। তো সবাই মিলেই যাবো আর কি, আত্মীয় স্বজনের বাড়িতে যাবা, একটু ঘোরাফেরা করবা সবাই মিলে আর কি, ফ্যামিলি সহ। তো ভালো লাগবে আর কি, বুঝতে পারছো? আর ভাইয়া তেমন ঘুরে হয়ে গেছে ভাইয়ার এগুলো আসলে। তারপরে ভাইয়া চেষ্টা করে যে ঈদটা যাতে ভালোভাবে কাটে আর কি ভাইয়া। ঠিক আছে, তো ভাইয়ের জন্য দোয়া করবো সবাই। তোমাদের জন্য দোয়া থাকবে। তো আমরা ক্লাসটা শুরু করি, কারণ ক্লাস শুরু করলে আর এগুলো কথা বলার সময় থাকে না। তো দেখো, তো আমাদের একদম সহজ চ্যাপ্টার এবং খুবই একটু বোঝার চেষ্টা করতে হবে। তো শুরুর ক্লাসে ভাইয়া তোমাদেরকে বলছিল যে কি কি পড়তে হবে বা কি কি পড়া দরকার আমাদের কেমিস্ট্রি পড়ার জন্য ডিপ্লোমাদের। তো সেটা হচ্ছে ভাইয়া কিন্তু ইলেকট্রন বিন্যাসটা মোটামুটি দেখাইছে, আণবিক ভরটা নির্ণয়, তারপরে প্রোটন সংখ্যা থেকে আমাদের কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে বা একটা মৌলের প্রতীক থেকে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা হয়। এগুলো কিন্তু ভাইয়া শিখাইছে, এগুলো কিন্তু লাগবে কাজে। তো দেখো, আমরা শুরু করব যে পদার্থের অবস্থা ও পদার্থের গঠন। পদার্থের অবস্থা ও পদার্থের গঠন, এটা আমরা একটু শুরু করি। ওকে, এটা আমরা একটু শুরু করি। দেখো, তাহলে শুরুতে আমাদের পদার্থের অবস্থা, পদার্থের গঠন আমাদের দেখো। তো শুরুতে দেখো একটা কোশ্চেন আসছে যে পানিতে অদ্রবণীয় লবণ, তা হলো মানে পানি নিছো তুমি, এটা একটা তুমি পানি নিছো, এই পানির মধ্যে কোন লবণটা আমাদের অদ্রবণীয়, কোন লবণটা আমাদের কি বলতো, কোন লবণটা আমাদের অদ্রবণীয়, মানে দ্রবণীয় নয় আর কি। পটাশিয়াম ক্লোরাইড দাও, এটা খুব ইজিলি কি হবে, দ্রবণীয় হয়ে যাবে। তারপর সোডিয়াম ক্লোরাইড তো কমন খাবার লবণ, টেবিল সল্ট যেটা, সোডিয়াম এটাও দ্রবণীয়। তারপর ক্যালসিয়াম ক্লোরাইডটাও কি দ্রবণীয় হয়, কিন্তু সিলভার ক্লোরাইড যেটা আছে এটা আমাদের কি হয় না, দ্রবণীয় হয় না। তারপরে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল বলা হয়, এ কি বলা হয়, সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল বলা হয়, সোলার সিস্টেম মডেল বলা হয়। একে কোন মডেলটা বলো তো, সৌর মডেল অথবা সোলার সিস্টেম মডেল বলা হয়। যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, এই জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমাদের বলা হয় হচ্ছে যে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল। আর থমসন পরমাণু মডেল যেটা দেখতেছো তোমরা, এটাকে বলা হয় কিসমিস মডেল। কি বলা হয়, কিসমিস মডেল বা তরমুজ মডেল। কি বলা হয়, কিসমিস পুডিং, কিসমিস পুডিং মডেল বা তরমুজ মডেলও বলা হয় এটার নাম। তরমুজ মডেল অথবা কিসমিস পুডিং মডেল, তরমুজ মডেল অথবা কিসমিস পুডিং মডেল। আর বোর পরমাণু মডেলকে বলা হয় কোয়ান্টাম মডেল। এটা কি বলা হয় বলতো, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে কাজে লাগানো হয়েছে এই মডেলে, এটাকে বলা হয় কোয়ান্টাম মডেল। খুবই ভালোভাবে মাথায় রাখবা। তাহলে এখান থেকে দেখতেছো যে মডেল থেকে কিন্তু কোশ্চেন হয়। ওকে, লাস্ট ইয়ারেই কোশ্চেন হয়েছে, মানে রিসেন্ট ইয়ারে। তারপর আরেকটা কোশ্চেন আছে দেখো, যে আলফা কণার আগে দেখতেছি আমরা যে কি টাইপের কোশ্চেন হয় এখান থেকে। তাহলে যখন তুমি বুঝতে পারবা যে এই টাইপের কোশ্চেন হয়, পড়ার আগে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়। পড়ার আগে কোশ্চেন অ্যানালাইসিস করা বেটার। কেন, তুমি বোঝো না বোঝো পরের কথা, পড়ার আগে যদি কোশ্চেন অ্যানালাইসিস করো তখন তুমি আলটিমেটলি ধরতে পারবা যে আমার কি টাইপের কোশ্চেনগুলো হয় এবং আমার কিভাবে পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে তুমি প্রথমে আগে জানবা যে আলফা কণাটা কি। আলফা কণা হচ্ছে যখন হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন অপসারণ করা হয় তখন হিলিয়াম 2+ তৈরি করে। কি তৈরি করে বলো তো, হিলিয়াম 2+, দুইটা ইলেকট্রন অপসারণ করার পর। তাহলে এর ভর সংখ্যা হচ্ছে 4 আর এর প্রোটন সংখ্যা হচ্ছে 2। আর একটা মৌলের মাথার উপর থাকে, এটা তো পড়াইছি, এটা মাথার উপর থাকে কি, মাথার উপর নর্মালি ভর নেই, তার মানে এটা হচ্ছে ভর আর ভর সংখ্যা। আর এটা হচ্ছে পায়ের কাছে থাকে, পা মানে মনে রাখবা যে প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে এর ভর সংখ্যা হচ্ছে 4 আর প্রোটন সংখ্যা হচ্ছে 2 আর চার সংখ্যা হচ্ছে কত বলতো,
চার সংখ্যা হচ্ছে +2। আর এটা খুব ধীর গতি সম্পূর্ণ কণা না, এটা উচ্চ গতি সম্পূর্ণ কণা। এটা কি হবে, তার মানে এটা হবে না ধনাত্মক চার্জযুক্ত কণা, এটা কিন্তু আমাদের হচ্ছে দুইটা প্রোটন থাকে ও দুইটা ইলেকট্রন থাকে। খেয়াল করো হিলিয়াম কত, হিলিয়াম নর্মালি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s তারপরে কত 2s। আচ্ছা অত দূর তো যাবেই না। আচ্ছা খেয়াল করো তাহলে 1s তাই না, এখানে কত দুইটা, তার মানে এখানে আমাদের প্রোটন সংখ্যাও দুইটা, তারপরে ইলেকট্রন সংখ্যাও আমাদের কয়টা বলো তো দুইটা। কিন্তু যখন আমি কি করবো দেখো তো, হিলিয়াম 2+, প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু 2+ মানে কি, 2+ মানে দুইটা ইলেকট্রন কম আছে, তাহলে আমাদের ইলেকট্রন হবে কয়টা বলো তো, এখানে কোনো কিন্তু ইলেকট্রন থাকবে না। তার মানে আমার আলফা কণা বা হিলিয়াম 2+, একে আমি কি বলতে পারি, ইলেকট্রন বিহীন কণা। ইলেকট্রন বিহীন একটা কি বলতো, ইলেকট্রন বিহীন একটা কণা, ইলেকট্রন বিহীন একটা কি কণা, আলফা কণা অথবা ইলেকট্রন বিহীন একটা কণা। ভর সংখ্যা কি 2 না, ভর সংখ্যা কিন্তু 4। ওকে, দুইটা প্রোটন ঠিক আছে, কিন্তু দুইটা ইলেকট্রন নাই, তো দুইটা ইলেকট্রন নাই, এখানে ইলেকট্রন 0। তার মানে আমাদের অ্যান্সার হবে কি বলতো, আমাদের অ্যান্সার হবে ধনাত্মক চার্জিত কণা। বুঝতে পারছো কি না কিউট বাচ্চা কাচ্চা, ভাইকে একটু জানাও, এই কিউট বাচ্চা কাচ্চা ভাইকে একটু জানাও বুঝছো কি না। বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাই। দেখো ওকে ফাইন, দেখো রিসেন্ট ইয়ারে 23-24-এ তেমন কোশ্চেন নাই, কিন্তু একবার এখান থেকে 18-19-এ এখান থেকে ডিপ্লোমাতে এখান থেকে 60টা কোশ্চেন আসছে। 22-23-এ দেখো এখান থেকে 3টা কোশ্চেন আসছে। 21-22-এ দেখো 2টা কোশ্চেন আসছে। তারপরে 19-20-এ দেখো 3টা কোশ্চেন আসছে। তার মানে এখান থেকে কিন্তু কোশ্চেন হয়ই বলা যায়। ধরো এবার আসলে কোশ্চেন কিন্তু এখানে হয়ই। তো এখানে পড়ার আগে তোমাকে কোনগুলো পড়তে হবে, তোমার সবার আগে এখানে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আমার যে পরমাণুতে যে কণাগুলো আছে বা কণিকাগুলো আছে, সেই কণিকা সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে। তো কণিকাগুলো কয়টা দেখো, পরমাণুর যে কণিকা আছে, যে মোট কণিকার সংখ্যা প্রায় কত, যে কত বলতো, প্রায় হচ্ছে 200। এর মধ্যে স্থায়ী কণিকা আছে, মানে পরমাণুর মধ্যে যা যা আছে আর কি, স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা। কি বলতো কয়টা, 3টা। মনে রাখবা কেমনে, মনে রাখবা হচ্ছে পেন, PEN, পেন দিয়ে মনে রাখবা। পেন মানে কি, পিতে হচ্ছে প্রোটন সংখ্যা, তারপরে হচ্ছে ইতে ইলেকট্রন সংখ্যা, তারপরে হচ্ছে এনতে হচ্ছে নিউট্রন সংখ্যা। তার আগে দেখো এই মূল কণিকাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়, এই মূল কণিকাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। একটা স্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। কি কি বললাম, স্থায়ী মূল কণিকা, তারপর অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। দেখো তুমি যে জিনিসটা মাথায় রাখবা এখানে, সেটা হচ্ছে স্থায়ী মানে কি, স্থায়ী মানে হচ্ছে যে সকল কণিকা প্রত্যেকটা পরমাণুতেই বিদ্যমান, যে সকল কণিকা প্রত্যেকটা পরমাণুতে বিদ্যমান, যাদের স্থায়িত্ব কি হয়, বেশি হয়। এটা মনে রাখবো কিভাবে, বললাম যে এই স্থায়ী কণিকাটা মনে রাখার নিয়ম হচ্ছে জাস্ট পেন মনে রাখবা। কি মনে রাখবা, যে পেন, কি মনে রাখবো বলো তো, পেন। পেন মানে কি, পেন মানে হচ্ছে আমাদের পিতে হচ্ছে প্রোটন সংখ্যা, তারপরে ইতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর এনতে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। ওকে, স্থায়ী কণিকার পাশাপাশি কিছু মৌলে অস্থায়ী কণিকা থাকে, ঠিক আছে, অল্প সময়ের জন্য, তাদেরকে বলা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। একটু পরে লিখে দিচ্ছি আমি যে অস্থায়ী মূল কণিকা প্রায় 100টা, এই নাম্বারটা মনে রাখবা। আর কম্পোজিট কণিকা কোনগুলা, কিছু তেজস্ক্রিয় মৌল আছে, কোথায় থাকে এগুলা, কিছু তেজস্ক্রিয় মৌল আছে যেগুলাতে স্থায়ী ও অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা বিদ্যমান থাকে। কিছু কি থাকে বলতো, ভারী কণিকা বিদ্যমান থাকে, এদেরকে বলা হচ্ছে ভারী কণিকা বিদ্যমান থাকে, এদেরকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। এদেরকে কি বলা হচ্ছে বলতো, এদেরকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। এরা কারা, এই কম্পোজিট কণিকা হচ্ছে এরা কারা বলতো, এটা মনে রাখবা। এই যে একটু আগে আমরা দেখে আসলাম আলফা কণা, এরা হচ্ছে আলফা কণা আর ডিউটেরন কণা। পরীক্ষায় কোশ্চেন থাকে নিচের কোনটি আমাদের হচ্ছে কম্পোজিট বা যৌগিক কণিকা, এর আরেকটা নাম হচ্ছে কম্পোজিট অথবা যৌগিক কণিকা। এগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসবে কম্পোজিট অথবা যৌগিক কণিকা। তাহলে কোনটা বলো, তাহলে মনে রাখবা একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে আমাদের ডিউটেরন কণা। বুঝতে পারছো, তাহলে তুমি একটা জিনিস দেখো যে পেন মানে প্রোটন ইলেকট্রন নিউট্রন, এগুলো হচ্ছে স্থায়ী, আর আলফা কণা ডিউটেরন কণা এগুলো হচ্ছে কি আমাদের কম্পোজিট কণিকা। এর বাদে বাকি যাকে দেখবা সেগুলোকে আমরা কি অস্থায়ীর মধ্যে ফেলতে পারি না, ফেলতে পারি। তারপর তোমাকে আমি একটু মনে রাখার জন্য একটা ছন্দ লিখে দেই, সেটা তুমি একটু দেখো। ছন্দটা কি, কেউ হাসবে না, হাসলে কিন্তু রাগ করবে ভাইয়া, ঠিক আছে, কেউ হাসবে না। ওকে দেখো খেয়াল কর, মনে রাখবা
যে কি মনে রাখবা যে নিউ নিউ আন্টির পাজিমে এগুলো হচ্ছে কোনগুলো বলো তো? এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এরকম 100টা আছে। পাজিমে গার্ডেনে বসে মন পেল নিউ আন্টি পাজিমে গার্ডেনে বসে মন পেল। নিউ মানে কি? নিউ মানে হচ্ছে নিউট্রিনো। নিউ মানে কি? নিউট্রিনো। অ্যান্টির মানে কি? অ্যান্টি নিউট্রিনো। আর পাজি মানে কি? পাজি মানে হচ্ছে পজিট্রন। আর মেয়ে মানে কি? মেসন। আর গার্ডেনে মানে কি? গার্ডেনে মানে হচ্ছে গ্রাভিটন। আর বসে মানে কি? বোসন। আর মন মানে কি? মিউন। আর পেলো মানে কি? পাইন। পেলো মানে কি বলো? পাইন। এগুলো কোনগুলা? এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। সবচেয়ে চোরাই টেকনিক হচ্ছে যে স্থায়ী আর কম্পোজিট বাদ দিয়ে বাকি যাদেরকে দেখবা অস্থায়ী কণিকা সেগুলা। ওকে, বুঝছো কিনা? ভাইকে একটু জানাও যে ক্লিয়ার কিনা, একটু জানাও। ওকে, তারপরে একটা পরমাণু ধরো, এটা একটা পরমাণুর ডায়াগ্রাম। তাহলে এখানে আমাদের কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে এই যে কেন্দ্র, এখানে থাকে আমার প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, যাকে আমরা বলি যে ভর সংখ্যা। যাকে আমরা কি বলি বলতো? ভর সংখ্যা। অথবা এর আরেকটা নাম হচ্ছে যে নিউক্লিয়ন সংখ্যা। এর আরেকটা নাম কি বলো? এর আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। আর এই পরমাণুর এগুলাতে কি থাকে বলতো? ইলেকট্রন থাকে। এখানে এটাই লেখা আছে যে আমাদের নাম, তারপরে পরমাণু, তারপর নিউক্লিয়াস, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রন, তারপরে হচ্ছে প্রোটন, তারপর নিউট্রন। আমার লাগবে মূল সবচেয়ে বেশি লাগে যে আবিষ্কারটা পরীক্ষায় আসে কম আসে, কত সালটা কম আসে, কিন্তু আবিষ্কারক যেটা এইটা আসে পরীক্ষায় বেশি, আর অবস্থানটা এইটা পরীক্ষায় বেশি আসে। অবস্থানটা দেখো, তাহলে অবস্থানটা আগে যেহেতু বেশি আসে ওইটা একটু তোমাদের দেখায় দেয়। তাহলে তুমি পড়েই ফেলছো অলরেডি। দেখো, এটা মুখস্থ করার কিছু নাই। নিউক্লিয়াস, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে? তাহলে কোথায় থাকে বলো? মুখস্থর কিছু আছে? এখানেই পড়া হয়ে যাবে। নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস থাকে কোথায়? কেন্দ্রে। পড়া হয়েছে না? তারপরে একটু আগে বললাম ইলেকট্রন থাকে কোথায়? কক্ষপথে বা অরবিট বা শক্তি স্তরে, এটা কক্ষপথে। তারপরে আমাদের প্রোটন কোথায় থাকে বলো? ইলেকট্রন থাকে কক্ষপথে। তারপরে প্রোটন কোথায় থাকে দেখো তো? প্রোটনও কিন্তু আমাদের এই যে নিউক্লিয়াসে থাকে। কোথায় থাকে? নিউক্লিয়াসে। তারপরে এই দেখো, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আবার নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে আমাদের একটা হচ্ছে অবস্থান, তারপর আবিষ্কারক এটা মনে রাখবা যে ইট যদি উপরের দিকে ছুঁড়ে দাও তাহলে ইট কি একটা সময় নিচে পড়বে না? তো আবিষ্কারকের এই জায়গায় মনে রাখবা ইট পরে নিচে। এর মানে কি? এর মানে হচ্ছে ই থেকে ইলেকট্রন, থ থেকে থমসন। তাহলে ইলেকট্রন কি আবিষ্কার করে? জে থমসন। ওকে, তার পথে কি? পথে হচ্ছে প্রোটন। আর রতে হচ্ছে কি? রাদারফোর্ড। তাহলে আবিষ্কার করে কে? প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড। আর চতে হচ্ছে কি? আমাদের নিউটন। আর আবিষ্কার করে হচ্ছে আমাদের চ্যাডউইক। আবিষ্কার করে কে বলতো? আবিষ্কার করে আমাদের হচ্ছে চ্যাডউইক। বুঝতে পারছো কিনা? ওকে, আর একটা জিনিস দেখো, চার্জটা যদি খেয়াল করো, পরমাণুতে যে কটা পজিটিভ চার্জ থাকে ঠিক ততটাই আমাদের কি? নেগেটিভ চার্জ থাকে। ধরো পজিটিভ চার্জ যদি 2টা থাকে, আমার নেগেটিভ চার্জও কয়টা থাকবে? 2টা। তাহলে 2টা পজিটিভ 2টা নেগেটিভকে কি করে দেয়? নিউট্রাল। তাহলে নিরপেক্ষ মানে 0। আর এখানে যদি দেখো নিউক্লিয়াস কি? ধনাত্মক। তারপরে ইলেকট্রনটা আমাদের কি হবে? ইলেকট্রনের চার্জটা একটু মনে রাখবা। আর ইলেকট্রনের চার্জটা নেগেটিভ হয়, যে -1.6 গুণন 10⁻⁻19 কুলম। আর প্রোটনের চার্জটাও সেম, কিন্তু প্রোটনের চার্জটা কি হয়? পজিটিভ হয়। ওকে, বুঝছো কিনা এতটুকু কথা? আর ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে কত সালে? এটা একটু দেখে রাখো। আর ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করে হচ্ছে জে থমসন, কিন্তু নামকরণ করে হচ্ছে বিজ্ঞানী নামকরণ করেন বিজ্ঞানী অ্যাস্ট্রনি নামকরণ করে। এটা একটু মনে রাখবা। বুঝছো এতটুকু কথা?
এতটুকু কথা বুঝতে পারছো কিনা একটু জানাও। এতটুকু কথা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাও। বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাবো। দেখো তারপরে দেখো কি বোঝায়, এই দেখো পরীক্ষায় আসছে কিন্তু, যে ইলেকট্রন কে আবিষ্কার করেন, কে আবিষ্কার করেন? ইলেকট্রন কিন্তু আবিষ্কার করেন কে বলো সবাই? একটু আগে পড়ে আসছি কি বলছি, যে কি মনে রাখবা, ইট পরে পরে নিচে, ইট পরে নিচে। এটাতে কিভাবে মনে রাখবো টেকনিক? ইতে কি, ইতে হচ্ছে ইলেকট্রন, টতে কি, টতে হচ্ছে থমসন, তাহলে ইলেকট্রন আবিষ্কার করে থমসন, একটু আগেও লিখে দিলাম। পথে হচ্ছে প্রোটন, পথে আমাদের কি প্রোটন, প্রোটন আবিষ্কার করে কে? রতে রাদারফোর্ড, আবিষ্কার করে কে? রাদারফোর্ড। আর এনতে নতে হচ্ছে নিউটন, আবিষ্কার করে কে? আবিষ্কার করে চ্যাডউইক, চ্যাডউইক। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের অ্যান্সার কিন্তু হবে ইলেকট্রন আবিষ্কার করে জে জে থমসন। কে আবিষ্কার করে? জে জে থমসন। ওকে, আবার দেখো বলছে নিচের কোনটি চার্জবিহীন? কোনো চার্জ নেই, কোনো কি নাই বলো তো? চার্জ নেই। ইলেকট্রন, ইলেকট্রন তো আমি কি জানি, ইলেকট্রন নেগেটিভ চার্জ। ওকে ফাইন। নিউট্রন পরে আসতেছি। প্রোটন কি? পজিটিভ চার্জ। তারপরে পজিট্রনকে ধনাত্মক ইলেকট্রন বলা হয়, পজিট্রনের চার্জ হচ্ছে পজিটিভ, একে ধনাত্মক ইলেকট্রন বলা হয়। একে কি বলা হয় বলো? একে ধনাত্মক ইলেকট্রন বলা হয়, একে ধনাত্মক ইলেকট্রন বলা হয়, ধনাত্মক ইলেকট্রন বলা হয়। আর নিউটন কি? চার্জহীন, চার্জ নাই কোনো, এখানে এখানে কি নাই বলো তো? চার্জবিহীন। দেখো কোথেকে কোশ্চেনটা আসছে, এই চার্ট থেকে কিন্তু আসছে। দেখো নিউটনের চার্জ কি? এই যে নিউটনের চার্জ নিরপেক্ষ। আবিষ্কারগুলো কিন্তু এখান থেকে আসছে। ইলেকট্রন আবিষ্কার কে? জে জে থমসন। আমি বললাম না এই চার্টটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই চার্টটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চার্টটা যা যা পড়াবো খুব, এগুলোই খুবই ইম্পর্টেন্ট, তোমার মাথায় রাখতে হবে। দেখছো কোশ্চেনটা কিভাবে আসছে? ওকে ফাইন। তারপরে এখানে আসো, এখানে এক নজর দেখে রাখো, এটা তেমন তোমাদের দরকার নাই। এখান থেকে জাস্ট যে কয়টা জিনিস দেখাচ্ছে এই কয়টা একটু এক নজর একটু দেখে রাখো, যা দেখাবো ওই কয়টাই। যে সেটা কি? পরমাণুর, পরমাণুর কি দেখবা? পরমাণুর হচ্ছে ব্যাসার্ধটা দেখবা, এটা একটু দেখবা। আর এখান থেকে দেখবা যে ইলেকট্রনের ভরটা একটু দেখবা, একটু নজর, যে কয়টা আমি মার্ক করে দিচ্ছি। তারপরে আমার প্রোটনের ভর, আর দেখো এর ভরটা অনেকটা কাছাকাছি, এই কয়টা ভরটা একটু দেখো এক নজর, ঠিক আছে? হালকা বেশি। ওকে ফাইন। তারপরে আসো যে পারমাণবিক ভর বা ওজনের ধারণার প্রবর্তককে বলো কি হবে? গেলুসাক তো হবে না। তারপরে আমাদের কে বলছে? গাউসও হবে না। গেলুসাক তো তোমার হচ্ছে গ্যাসের যে চাপের যে সূত্রগুলো আছে, মানে গ্যাসীয় যে সূত্রগুলো আছে সেগুলো প্রদান করেন। ডেমোক্রিটাস কি করে বলো? পরমাণুর মডেল দেন। আর আমাদের জন ডাল্টন হচ্ছে পারমাণবিক ভর বা ওজন ধারণার কি প্রবর্তক। ওকে, তারপরে আসো সোডিয়ামে একটি পরমাণুতে রয়েছে, দেখো সোডিয়াম মানে কি? এই যে সোডিয়াম, খেয়াল করো সোডিয়াম কত? এটা এমন না, এমন, এটা এমন হতো, এটা একটু ভুল আছে। সোডিয়াম কত? 11, এটা কত? 23। তাহলে এটা 11, এটা কত? 23। তাহলে কি কি বলছে আমাদের? সরি সরি সরি, দেখো তাহলে ঠিক আছে, এটা এটা দেখো খেয়াল করো, এটা হচ্ছে 23 আর এটা হবে আমাদের কত? 11। তাহলে এটা আমাদের কত? 23, এটা আমাদের কত? 11। তাহলে এখানে দেখো 10টা প্রোটন, না সোডিয়ামের কথা বলছে। সোডিয়ামের কয়টা প্রোটন? কয়টা দেখো তো, এখানে প্রোটন কিন্তু প্রোটন 11টা, ইলেকট্রনও কয়টা? 11টা। আর ইলেকট্রনও 11টা, প্রোটন 11টা, ইলেকট্রন 11টা। নিউটন কয়টা? নিউটন হচ্ছে আমাদের কিন্তু 23 থেকে, এই দেখ আমরা জানি কি ভর সংখ্যা, এই দিক দেখ, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখানে ভর সংখ্যা কত? মাথার উপর যেটা আছে এটাকে আমি কি বলতেছি? মাথার উপর ভর থাকে। তাহলে এখানে মাথার উপর যেটা আছে সেটা হচ্ছে ভর। তাহলে এইখান থেকে, এখান থেকে ভর সংখ্যা কত? 23। এই 23 থেকে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 11 না? তাহলে এটা বাদ দিলে আমি কি নিউটন সংখ্যা পাবো না? তাহলে নিউটন সংখ্যা কয়টা হবে? নিউটন সংখ্যা হবে কিন্তু 12টা। তাহলে দেখো প্রোটন সংখ্যা কয়টা? প্রোটন সংখ্যা 11টা, প্রোটন সংখ্যা 11টা, প্রোটন সংখ্যা 11টা। ওকে ফাইন। আর 12টা আমাদের কি বলতো? 12টা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। বুঝতে পারছো কি না? প্রোটন সংখ্যা 11টা, 12টা আমাদের কি বলো? 12টা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। 10টা প্রোটন সংখ্যা এটা তো হবেই না। 13টা নিউটন এটাও তো হবেই না। 12টা প্রোটন না, এটা হবে না। 13টা প্রোটন হবে না। বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাও তো।
বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাও। সবাই ভাইয়াকে একটু জানাও বুঝছো কিনা। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো একটি পারমাণবিক কণা, ধরো একটা কণার এর কি আছে, ধরো একটি পারমাণবিক কণা ওজনও তো আছে, কণার নিউ প্রোটন ইলেকট্রন নিউট্রন ওজনও আছে, মানে ভর আছে, ভর আছে, তারপরে কি আছে ওজন আছে, ওজনটাই তো ধরো কেমিস্ট্রিতে ওজন আর ভর একই অর্থ মিন করা হয়। তারপরে কি আয়তন আছে না, তাহলে আয়তন নেই ওজন আছে, ওজন আছে আয়তন আছে, আয়তন আছে ওজন আছে, তারপরে কি আছে দেখো দেখো তো আয়তনও আছে, তারপরে কি, তারপরে কি আছে ওজন আছে। তাহলে হ্যাঁ কি দুইটা প্রায় একই জিনিসই, ওজন আছে তারপর আয়তন আছে, একই জিনিসই দুইটা। ঠিক আছে, বুঝছো আমার কথা। ওকে ফাইন। তারপরে দেখো বলছে যে ইলেকট্রনকে কক্ষপথের সঞ্চরণশীল ঋণাত্মক কণা বলা হয়। হ্যাঁ অবশ্যই, দেখো ইলেকট্রন যখন ঘোরে, ইলেকট্রন যখন এখানে ঘূর্ণায়মান থাকে, কোথায় ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে না, এই জন্য বলা হয় যে ইলেকট্রনকে কক্ষপথের সঞ্চরণশীল কি বলা হয়, ঋণাত্মক কণা বলা হয়। নিউট্রনকে বলা হয় নিরপেক্ষতার রূপকার, মানে নিউটনের চার্জ কি হয় জিরো, এই জন্য নিউট্রনকে বলা হয় নিরপেক্ষতার রূপকার। আর প্রোটনকে বলা হয় মৌলের পরিচিতি নির্ধারক। হ্যাঁ ধরো সোডিয়াম, আমি বললাম 11, 11 কার, প্রোটন সংখ্যা কার, এটা সোডিয়ামের না, তার মানে এটা যে সোডিয়াম আমি কি দেখে চিনতেছি, তার প্রোটন সংখ্যা দিয়ে। তারপর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম 12, তার মানে প্রোটন সংখ্যা 12 দেখে আমি বলতেছি যে এটা কি আমাদের ম্যাগনেসিয়াম। তাহলে প্রোটন সংখ্যাকে বলা হয় মৌলের পরিচিতি নির্ধারক, বুঝতে পারছো। ওকে ফাইন। তারপরে এটা একটা ট্রিক্স কি, যে স্থায়ী কণিকা প্রোটন ইলেকট্রন নিউট্রন, আর অস্থায়ী কম্পোজিট কণিকা তোমার কি বলা হয় আলফা কণা আর ডিউট্রন কণা বাদে বাকি যেগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের কি অস্থায়ী কণিকা। ওকে ফাইন। তারপরে দেখো দুইটা মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা বোর পরমাণু মডেল। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হয়েছে এখানে একটু দেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলটা কার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এটা নিউটনের মহাকর্ষ ও ঘূর্ণন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, আর এটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ওকে, আর এই জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেল আরেকটা নাম আছে সোলার সিস্টেম মডেল, বা আমাদের হচ্ছে নিউক্লিয়ার মডেল। আর বোর পরমাণু মডেলকে হাইড্রোজেন মডেল বা কোয়ান্টাম মডেলও বলা হয়। তো এখানে যে জিনিসটা তোমার লাগবে, তোমার এই রাদারফোর্ডের পরমাণু মডেলে কি ছিল, রাদারফোর্ডের পরমাণু মডেল ছিল যে আমাদের কি হবে পরমাণুর আকারটা, পরমাণু নিউক্লিয়াসের আকারটা অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর বেশিরভাগ জায়গায় কি হয়ে থাকে, পরমাণুর বেশিরভাগ জায়গায় কি হয়ে থাকে বলতো, বেশিরভাগ জায়গায় ফাঁকা হয়ে থাকে, বেশিরভাগ জায়গায় কি হয়ে থাকে, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, নিউক্লিয়াসের আকার কি হয় ক্ষুদ্র হয়, এবং পরমাণুর কেন্দ্রে ধনাত্মক কোনো একটা বস্তু বিদ্যমান যাকে বলা হয় নিউক্লিয়াস। এগুলোই তোমাকে এখানে বলা হয়েছে। দেখো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই নিউক্লিয়াসও ধনাত্মক চার্জ, সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে, মানে সংখ্যার সমান সংখ্যক, মানে যে কয়টা ধনাত্মক চার্জ থাকবে সেই কয়টা ঋণাত্মক চার্জ থাকবে। ওকে, আর এটা সাধারণ বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আর বোর পরমাণু মডেলে আমাদের তিনটা কথা আছে, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কে, এটা অলরেডি বলে ফেলছি যে ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তাকে বলা হচ্ছে শক্তি স্তর, তাকে কি বলা হচ্ছে শক্তি স্তর অথবা অরবিট, যাকে আমাদের KLM দ্বারা প্রকাশ করা হয়, KLM দ্বারা প্রকাশ করা হয়। এখানে n এর মান হচ্ছে 1, এখানে n এর মান কত 1, এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 2, আর এখানে n এর মান কত বলতো, এখানে n এর মান হচ্ছে 3। মানে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতে থাকবে তাকে, বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে তাকে আমরা বলবো কি শক্তি স্তর। ওকে, তারপরে দেখো তারপর আরেকটা বলা হয়েছে যে কৌণিক ভরবেগ। দেখো ধরো এটা একটা, আবার খেয়াল করো কৌণিক ভরবেগটা আমি ভালোভাবে বুঝাই একটু। কৌণিক ভরবেগটা কি, দেখো কৌণিক ভরবেগ, কৌণিক মানে বৃত্তাকার ক্ষেত্রে। দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা কি আছে বলতো, এখানে একটা ধরো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের একটা ভর আছে না, আবার এর একটা কি আছে বেগ আছে না ভি, তো এর একটা কি ব্যাসার্ধ আছে না, ভর বেগ মানে কি ভর আর কি বেগ, যেহেতু বৃত্তাকার পথে তার মানে একটা ব্যাসার্ধ আছে। এই ভর বেগটা হবে ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে তখন এর ভর বেগটা হবে কি হবে জানো, h ডিভাইডেড
টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক এবং একটা সুনির্দিষ্ট। এটা কি হয় বলতো, এই ভরবেগটা হবে সুনির্দিষ্ট, যা এইচ ডিভাইডেড টু পাই এর পূর্ণ সংখ্যার কি গুণিতক। তাহলে এখানে এই এনটা আমাদেরকে কক্ষপথ নাম্বার, এটা আমাদের কি বলতো, এটা আমাদের কক্ষপথ নাম্বার বা কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা। আর এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো এখানে যদি বলা হয় যে প্রথম কক্ষপথে ভরবেগ কত, কি বললাম বলতো, এই যে প্রথম কক্ষপথে ভরবেগ কত, তাহলে এম ভি আর সমান আমরা কি জানি, এন এইচ ডিভাইড কত, টু পাই। তাহলে প্রথম মানে কি, এন এর মান এখানে কত, ওয়ান না, এন এর মান কত, ওয়ান। তাহলে ওয়ান এইচ ডিভাইডেড কত হবে, টু পাই। আবার যদি বলা হয় এই যে দ্বিতীয় কক্ষপথে ভরবেগ কত, এটা 2 নম্বর কক্ষপথ না, তাহলে এম ভি আর সমান কত, এন এইচ ডিভাইডেড কত হবে, টু পাই। তাহলে এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে টু, এন এর মান কত, টু। তাহলে টু এইচ ডিভাইডেড কত, টু পাই। তাহলে এখান থেকে কাটা দাও, এখান থেকে যদি কাটি তাহলে এখান থাকবে কত, এইচ ডিভাইডেড কত, পাই। এইচ ডিভাইড কত বলো তো, পাই। তাহলে দেখো তো প্রথম কক্ষপথের ভরবেগ, কৌণিক ভরবেগ এইচ ডিভাইডেড টু পাই ছিল, আর দ্বিতীয় কক্ষপথে কি এইচ ডিভাইডেড কত, পাই। তার মানে এক এক কক্ষপথে ভরবেগ কি এক এক রকম না। এটাই বলা হয়েছে যে ইলেকট্রন যখন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তখন এর ভরবেগ সুনির্দিষ্ট, ভরবেগ সুনির্দিষ্ট, যা এইচ ডিভাইডেড টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। ওকে, তারপরে আবার দেখো, তাহলে এটা বুঝে ফেলছো অলরেডি যে কৌণিক ভরবেগ কাকে প্রকাশ করা হয়। আর এইচটাকে বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 গুণন 10⁻³ জুল সেকেন্ড। এটা এসআই এককে, মানটা একটু মনে রাখবা, এসআই এককে। ওকে, তারপরে আসো দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু, রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা ছিল এটা আসছে হচ্ছে আলফা কণা বিস্তরণ পরীক্ষা থেকে। রাদারফোর্ডে ধরো তুমি একটা কিছু বিবৃতি দিবা বা কিছু স্বীকার্য বলবা, তো তোমার সেই সিদ্ধান্তগুলো যে তুমি নিবা, তোমার একটা পরীক্ষা করতে হবে না। তো রাদারফোর্ড যে পরীক্ষাটার মাধ্যমে এটা বলছে সেটা হচ্ছে আমাদের কোথায় থেকে জানো, এটা বলছে হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিস্তরণ পরীক্ষা। আলফা কণা, আলফা কণা বিস্তরণ পরীক্ষা, আলফা কণা বিস্তরণ পরীক্ষা। এই বিস্তরণ পরীক্ষায় কিছু উপকরণ ব্যবহার করা হয়, কিছু উপকরণ ব্যবহার করা হয়, এই উপকরণগুলো তোমার জানতে হবে। আলফা কণা বিস্তরণ পরীক্ষায় এখানে সোনার পাত ব্যবহার করা হয়, যার ঘন পুরুত্ব হচ্ছে 0.0004। দেখো 4টা শূন্য, তারপরে কি আছে 4, তার সোনার পাত ব্যবহার করা হয়। তারপরে এখানে জিঙ্ক সালফাইড ব্যবহার করা হয়, তারপর এখানে রেডিয়াম ব্যবহার করা হয়, তারপর এখানে ব্যবহার করা হয় হচ্ছে তোমার লেড ব্লক। এই কথাগুলো এখানে লেখা আছে। ওকে, এত যতটুকু বললাম এতটুকু তুমি মাথায় রাখো। আর আরেকটা প্রস্তাবনা যেটা বোরের, বোরের যে 3টা প্রস্তাবনা বা 3টা স্বীকার্য ছিল, একটা শক্তি স্তর বিষয়ক যেটা বলে আসছি, তারপরে ছিল কৌণিক ভর বিষয়ক, আরেকটা আছে হচ্ছে তোমার কি বলতো শক্তির শোষণ বা বিকিরণ, শক্তির কি বলতো শোষণ বা বিকিরণ। আরেকটা এটা কার বললাম বলতো, রাদারফোর্ড। এই যে শক্তির শোষণ বা কি বলতো বিকিরণ বিষয়ক মতবাদ। ইলেকট্রন যখন মনে রাখবা এখানে নিম্ন থেকে, ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির কি করে, আমাদের সমাজে দেখো না অনেক মানুষ আছে নিম্ন শ্রেণী থেকে কি করে টাকা পয়সা এর থেকে ওর থেকে নিয়ে বেশি নিয়ে বড়লোক হয়ে যায়। তার মানে নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির শোষণ ঘটে। আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির কি ঘটে বলো, শক্তির বিকিরণ ঘটে। শক্তি কি ঘটে, বিকিরণ। খুবই ভালোভাবে মনে রাখবে এই কথাটা। ওকে ফাইন। তারপরে আসো যে সীমাবদ্ধতা, কার সীমাবদ্ধতা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আর এটা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আছে সেটা যে বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারে না। কি পারে না বলতো, বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারে না। কক্ষপথের আকার আকৃতি নিয়েও সে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে না। দেখো তার কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না। তারপরে হাইড্রোজেনের বর্ণালী নিয়ে ব্যাখ্যা করতে পারে না। বর্ণালী কি, বর্ণালী হচ্ছে অনেক বর্ণের সমাহার, অনেক বর্ণ যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় এগুলোর সমাহার বা সমারোহকে আমরা বলতেছি বর্ণালী। তার মানে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তারপরে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, পরমাণুতে কিভাবে ঘুরবে এটাও সে ব্যাখ্যা করতে পারে না। তা বুঝছো। তারপরে গ্রহগুলোর সাথে যে ইলেকট্রনের তুলনা করছে এটা ঠিক না, কারণ গ্রহগুলো কিন্তু চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। ওকে, বুঝতে পারছো। আর দেখো বোর পরমাণু মডেল, এখানে এর সীমাবদ্ধতা কি, এর সীমাবদ্ধতা হচ্ছে যে এ শুধুমাত্র হাইড্রোজেনের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 1 না।
তার মানে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু যেগুলোতে একাধিক ইলেকট্রন আছে সেগুলো ব্যাখ্যা করতে পারে না। এই দেখো, ইলেকট্রন সংখ্যা একের বেশি হলে ভর পরমাণু মডেল তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। যেমন এই যে হিলিয়াম প্লাস, তার মানে এখানে আমার প্লাস মানে কি, হিলিয়াম কত, যেমন এ ব্যাখ্যা করতে পারে এগুলা। এর ইলেকট্রন কয়টা, হিলিয়ামের নর্মালি ইলেকট্রন দুইটা, কিন্তু প্লাস মানে কি একটা, তার মানে এর ইলেকট্রন একটা, এর কয়টা একটা, তাই না, এগুলো ব্যাখ্যা করতে পারে। কিন্তু এই লিথিয়াম প্লাস মানে কি, এর ইলেকট্রন কয়টা, দুইটা, বেরিলিয়াম 2 প্লাস মানে কয়টা, দুইটা, দুইটা না, এগুলো কি বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। ওকে, বুঝতে পারছো? তারপরে জাস্ট এতটুকু মাথায় রাখো, এগুলো এত কঠিন আসবে না তোমাদের, এতটুকু মাথায় রাখো যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি মেনে চলে না, নীতি মানে না, মানে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি সে কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তারপর জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি সীমাবদ্ধতা, জাস্ট একবার রিডিং দিলেই পেয়ে যাবা তোমরা। বুঝছো কিনা ভাইকে একটু জানাও। ওকে ফাইন, বুঝতে পারছো কিনা জানাও। ওকে, তারপর আমরা সামনের দিকে আগাই। দেখো, তারপরে আসো আইসো রিলেটেড কিছু পড়াশোনা আছে, আইসো রিলেটেড কিছু পড়া। দেখো, আইসো মানে হচ্ছে একই, আইসো কথার অর্থ হচ্ছে একই। আর এখান থেকে মনে রাখবা যে পথে আমাদের এখানে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন হবে। প্রোটন সংখ্যা সমান হবে, ভর সংখ্যা ভিন্ন হবে। যেমন তুমি যদি দেখো প্রোটন সংখ্যার অবস্থান কোথায়, পায়ের কাছে না, এই অক্সিজেনের ক্ষেত্রেই দেখো, এই অক্সিজেনের কত 8, এরও কত 8, এরও কত 8, ভর সংখ্যা প্রোটন সংখ্যা কি সেম না, আর ভর সংখ্যা দেখো এর 16, 17, তারপরে কি 18। একই রকম ভাবে আয়োডিনের ক্ষেত্রেও দেখো 53, 53। যাদের এরকম প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তারা পরস্পরের হচ্ছে আইসোটোপ। ওকে, তারপরে দেখো কার কি আইসোটোপ, এগুলো একটু মাথায় রাখবা। তারপরে দেখো আইসোটোন, টোন মানে মনে রাখবা যে আমাদের এখানে নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, তারপর প্রোটন সংখ্যাও ভিন্ন। যেমন আমরা নিউটন সংখ্যা কেমনে পাই, এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে। তাহলে এখানে আমাদের নাইট্রোজেনে আমাদের নিউটন সংখ্যা কয়টা, 8টা, তারপর অক্সিজেনও কয়টা, 8টা, তার মানে এরা পরস্পরে কি বলতো, আইসোটোন। তারপর ক্যালসিয়াম কয়টা, 20টা, এটাও আমাদের কয়টা বলতো, 20টা, তার মানে এরা পরস্পরে কি বলতো, এরা পরস্পরে হচ্ছে আমাদের আইসোটোন। ওকে, তারপরে দেখো আইসো ইলেকট্রন, আইসো লাস্ট কথা কি ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা কি হবে, সমান হবে। এই যে 3 মানে কি, শুরুতেই কিন্তু বুঝাইছে, 3 মানে নাইট্রোজেনের নর্মালি কয়টা থাকে, নর্মালি থাকে 7টা, 3 মানে মনে রাখবা যে 3টা ইলেকট্রন এখানে বেশি আছে, তাহলে 7টা 3 কয়টা হয়, 10টা, এগুলো প্রথম ক্লাসে পড়াইছি। অক্সিজেনের 8টা, 2টা মাইনাস, তার মানে এটাও 10টা, এটাও কয়টা, 10টা, তার মানে এরা পরস্পরের কি, এরা পরস্পরের আইসো ইলেকট্রন। যারা এগুলো বুঝতেছো না তারা প্রথম ক্লাস দেখবা। তারপরে আসো আইসো বার, বার কথা থেকে মনে রাখবা যে এখানে আমাদের ভর সংখ্যা সমান। দেখো এরও 64 কপার, এরও কত 64, তার মানে এরা পরস্পরে কি বলতো, আইসো বার না, এরা পরস্পরে আইসো বার। ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে এখান থেকে খেয়াল করো যে বলছে কি যে আইসোটোপে কি থাকে, কোনটা সমান থাকে। তাহলে কি মনে রাখবো যে আইসোটোপে কি সমান থাকে, আইসোটোপে আমাদের প্রোটন সংখ্যা কি থাকে বলো, সমান থাকে। ওকে ফাইন। তারপরে দেখো এই আইসো সম্পর্কে কিছু কথা। আইসোটোপ আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী অ্যাস্ট্রন 1919 সালে। সর্বপ্রথম আবিষ্কৃত আইসোটোপ হচ্ছে নিয়ন। আর এখন পর্যন্ত 1500টা আইসোটোপ আবিষ্কার করা হয়েছে। সোডিয়াম আর অরাম ব্যতীত প্রত্যেকটা মৌলের একাধিক আইসোটোপ বিদ্যমান। এগুলো এখানে লেখা আছে, আমি যা যা বলছি এখানে, এগুলো এখানে লেখা আছে, ঠিক আছে, এক নজর একটু দেখে নিবা। তারপরে দেখো কোনটার ব্যবহার মাঝে মধ্যে পরীক্ষায় আসে, বিশেষ করে এই ফসফরাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এটা কোথায় ব্যবহার করা হয়, রক্ত স্বল্পতা রোগের। কোবাল্ট 60 এটা কোথায় ব্যবহার করা হয়, ক্যান্সার কোষ ধ্বংস করতে। আয়োডিন 131 এটা ব্যবহার করা হয় টিউমারের অবস্থান আর থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি তোমার কি করতে, বৃদ্ধিজনিত চিকিৎসায়। এই কয়টা বেশি মনে রাখবা, আর এগুলো এক নজর দেখে রাখবা, ঠিক আছে। আর এখান থেকে যেটা মনে রাখবা, এখান থেকে বেশি তেমন আসে না, কার্বন ডেটিংটা একটু মনে রাখো। কার্বন 14 ডেটিং, পৃথিবীর বয়স আমাদের কত, এটা পৃথিবীর আনুমানিক বয়স কত, এটা নির্ধারণে বা নির্ণয়ে ব্যবহার করা হয়। ওকে ফাইন।
তারপরে আসো দেখো ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা। ইউরেনিয়ামের আইসোটোপ তোমার নর্মালি দুইটা বইয়ে আছে, কিন্তু আমরা অ্যান্সার দেবো তিনটা। ইউরেনিয়াম 92, তাই না, 234, এটা সব থেকে কম পরিমাণে, একদম খুবই কম, এই জন্য একে বাদ দিছে অনেক জায়গায়। তারপরে হচ্ছে এর 92, তারপরে হচ্ছে 34, তোমার 235, আর 238 ইউরেনিয়াম। ঠিক আছে, এটা সবচেয়ে কম, খুবই অল্প, খুবই কম পাওয়া যায়। আর এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এটা সবচেয়ে কি পাওয়া যায় বলো তো, সবচেয়ে বেশি পাওয়া যায়। বুঝছো আমার কথা? তাহলে ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা দেখাবা? ইউরেনিয়ামের আইসোটোপ 3টা দেখাবা। ওকে ফাইন। তারপরে দেখো নিচের কোন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হয় না। দেখো, রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়, তারপর রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়, রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কর্মপদ্ধতি বের করার ক্ষেত্রে কিন্তু আইসোটোপের ব্যবহার করা হয় না। বুঝতে পারছো, ধরতে পারছো কিনা? রোগ নির্ণয় তো ব্যবহার করি, তারপরে হচ্ছে রোগ প্রতিরোধে, তারপর রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কার্যপদ্ধতি বা কর্মপদ্ধতি বের করায় ব্যবহার করা হয় না। তারপরে দেখো, রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় আমার থাইরয়েড বা গলগণ্ড রোগ নির্ণয়ে। রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় কোথায়? কিডনির পাথর গলাতে না, পিত্ত পাথর গলাতে না, গলগণ্ড রোগ নির্ণয়ে। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। তারপরে দেখো বলছে যে ব্যাপন কি আর নিঃসরণ কি। দেখো এই দুইটার একটু পার্থক্য একটু মাথায় রাখো। ব্যাপন আর নিঃসরণ কি? ব্যাপন তোমার স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। ধরো এই জায়গায় একটা কণা আছে, তাই না, এখানে এর মধ্যে দেখো তো এর আয়তন কি বলতো, আয়তন কম না? আর বাইরের যেটা আছে আয়তন, এর ভিতরের আয়তন কি কম, আর বাইরের আয়তনটা কি বেশি। এর আয়তন কম হওয়ার কারণে ঘনত্বটা কি বেশি, আর এর আয়তন বেশি হওয়ার কারণে ঘনত্বটা কি কম। তার মানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের প্রক্রিয়াটা, তাকে আমরা বলি কি ব্যাপন। স্বতঃস্ফূর্তভাবে যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে কি ব্যাপন। বুঝতে পারছো কিনা? তাহলে কি বললাম, পদার্থের কণা বা অণুসমূহের স্বতঃস্ফূর্তভাবে চলাচলের কারণে ব্যাপন প্রক্রিয়া ঘটে। তাহলে ব্যাপনটা কি হয়ে থাকে? স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু নিঃসরণ কিন্তু তা হয় না। এই জন্য এখানে আমাদের চাপের মান কত? 0, কারণ এখানে স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। কিন্তু নিঃসরণ বা অণুব্যাপন বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে অণুব্যাপন। এর আরেকটা নাম হচ্ছে অণুব্যাপন। এখানে ধরো কণাসমূহ আছে, এখানে ধরো কণাসমূহ আছে, এখানে একটা পিস্টন আছে। তুমি পিস্টনে চাপ দিলে এই ছিদ্র পথে সজোরে গ্যাসগুলো বের হয়ে যাবে না? তার মানে এখানে তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে। কি করতে হবে বলো তো? একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কিন্তু বলের মান আছে, এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, আর এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। আর এটা সমবায়ু চাপে এবং স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া। আর এটা এখানে কিন্তু চাপ লাগে, একটু আগে বললাম যে চাপের দরকার হয়। বুঝছো কথা? কি বুঝতে পারছো কিনা? আর ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভেতর বাইরে একই বায়ু চাপ থাকে, কিন্তু নিঃসরণের বেলায় গ্যাস পাত্রের ভেতরে অধিক চাপ, এখানে কি চাপ বেশি থাকে না, আর বাইরে কি থাকে বলতো, চাপটা আমাদের কম থাকে। ওকে, বুঝতে পারছো কিনা? ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও। বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে ফাইন। দেখো বলছে এক অণু সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে? সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি H2SO4। দেখো হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 2টা। সালফার কয়টা আছে? সালফার আছে 1টা। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 4টা। তাহলে টোটাল কয়টা পরমাণু? 4 একে 5 আর 2 কত 7। তাহলে টোটাল পরমাণু কয়টা বলো তো? টোটাল পরমাণু আছে আমাদের 7টা। তারপরে বলছে নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য না? মনে রাখবা বিশুদ্ধ পানি কোনগুলা? বিশুদ্ধ পানি মনে রাখবা যেখানে আমাদের খনিজ লবণ থাকে না। খনিজ লবণ থাকে না, থাকে না, নয় বলছে কিন্তু। আর বিশুদ্ধ পানির পিএইচ হয় হচ্ছে 7। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। পিএইচ 7 হইলে পিওএইচ ও হবে 7, কারণ পিএইচ প্লাস পিওএইচ এই দুইটার সমষ্টি হচ্ছে 14। ঠিক আছে, যেহেতু বিশুদ্ধ পানির মধ্যে আমাদের কোনো খনিজ লবণ থাকে না, এজন্য এরা তড়িৎ কি করতে পারে না, বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়। কি বলা হয় বলতো?
তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়। তাহলে 9 কোনটা? তাহলে সার্বজনীন দ্রাবক, হ্যাঁ পানি একটা সার্বজনীন দ্রাবক। আর বিশুদ্ধ পানি স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, ঠিক আছে, pH 7 ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ পরিবাহী না। এর মধ্যে কি থাকে না বলতো? খনিজ লবণ থাকে না। খনিজ লবণ না থাকা মানে এরা বিদ্যুৎও পরিবহন করতে পারে না, এজন্য এরা কি বলতো? এরা বিদ্যুৎ পরিবাহী। এটা কি ভুল, এরা হবে বিদ্যুৎ অপরিবাহী। আমার কথা বুঝছো কিনা, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও সবাই দ্রুত। তারপরে দেখো বৈশ্বিক উষ্ণতার মানে পৃথিবীতে তাপমাত্রা বাড়তেছে, এটার কারণ কি? সিএফসি কমে যাওয়া না, সিএফসি কমে যাওয়া না, সিএফসি কমে যাওয়া না, মিথেন গ্যাস কমে যাওয়া না, তাপমাত্রা বাড়ার কারণ বলছে। তাপমাত্রা বাড়ার কারণ ওজোন স্তর বেড়ে যাওয়া না, ওজোন স্তর বেড়ে যাওয়া না, এগুলো হবে না। কার্বন মনোঅক্সাইড বেড়ে যাওয়া, কার্বন মনোঅক্সাইড কি? এই কার্বন মনোঅক্সাইড বেড়ে যাওয়া মানে কি? পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে আমাদের? বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছো? ওকে ফাইন। মিথেন গ্যাস কমে গেলে তো আমার তাপমাত্রা কমে যাবে, মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, কমে যাবে। সিএফসি ওজোন স্তরে কি করে? সিএফসি আমাদের ওজোন স্তরের ক্ষতি করে, তো কমে যাওয়া হবে না। তাহলে আমাদের হবে কি? কার্বন মনোঅক্সাইড। তাহলে আমাদের এটা বেড়ে গেলে আমাদের কি হবে? বৈশ্বিক উষ্ণতা বাড়বে, মানে পৃথিবীর তাপমাত্রা। দেখো জাল টাকা শনাক্তকরণে আমার ইউভি রশ্মি ব্যবহার করা হয়। ইউভি বা এটাকে বলা হয় আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, বেগুনি, এটা ব্যবহার করা হয় জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ করতে। আর আইআর মানে ইনফ্রারেড, এটা ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। কোথায় ব্যবহার করা? বেশি ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। ওকে, আইআর বুঝতে পারছো কিনা একটু জানাও। আর তোমার ভিজিবল রে যেটা আছে, দৃশ্যমান ভিজিবল রেটা আছে যেটা, এটা বিশ্লেষণী রসায়নে ব্যবহার করা হয়। বিশ্লেষণী রসায়নে ও সালোক সংশ্লেষণে ব্যবহার করা হয়। ও কোথায়? ও সালোক সংশ্লেষণে ব্যবহার করা হয়, সালোক সংশ্লেষণে ব্যবহার করা হয়, সংশ্লেষণে। আর এক্স রে কোথায় ব্যবহার করা হয়? এক্স রে হচ্ছে এক ধরনের ছবি, দেহের অভ্যন্তরে প্রতিছবি নেওয়ার কাজে ব্যবহার করা হয়। গামা রশ্মি ব্যবহার করা হয় ক্যান্সারের কোষকলা ধ্বংসে, আর তোমার হচ্ছে খাদ্যশস্যে অণুজীব ধ্বংসে ব্যবহার করা হয়। আর তো বললাম আলট্রাভায়োলেট কোথায় ব্যবহার করা হয়? আলট্রাভায়োলেট বা ইউভি, আলট্রাভায়োলেট রে, যেটা আমাদের জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়। তারপরে এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে মনে রাখবা, এটা মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যাকে প্রকাশ করা হয় এন অফ এ। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023। এটা পড়াবো, এটা যখন তোমার মোলের ধারণা পড়াবো তখন পড়াবো। এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা দ্বারা আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা প্রকাশ করা হয়। তারপরে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা? দেখো নর্মালি বায়ুমণ্ডলের 4টা স্তর আছে, এটা একটা, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে কি 4টা। এই যে ভূপৃষ্ঠ থেকে, এটা ধরো পৃথিবী, এখান থেকে যে স্তরটা তাকে বলা হচ্ছে ট্রোপোমণ্ডল, ট্রোপোমণ্ডল, ট্রোপোমণ্ডল। তারপরে হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, এটা হচ্ছে মেসোমণ্ডল, আর এটা হচ্ছে আমাদের তাপমণ্ডল। তার মানে সবচেয়ে নিচের স্তর কোনটা বলতো? আমাদের ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, সবচেয়ে নিচের স্তর। ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তর। ওকে ফাইন। তারপরে আসো, বাতাসের তাপমাত্রা যদি হ্রাস পেলে আর্দ্রতা কি পায়? তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে তোমার কি বলা যায়? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা যদি কি পায়? হ্রাস পায়, আর্দ্রতা কি হবে বলো? আর্দ্রতা আমাদের বাড়বে। আর্দ্রতা আমাদের কি হবে বলো? আর্দ্রতা আমাদের কি হবে বলো? বাড়বে। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে বলছে কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ুচাপ যদি হঠাৎ কমে যায়, বায়ু প্রবাহ কি হবে বলতো? বেড়ে যাবে। বায়ুচাপ কমে যাওয়া মানে বায়ু প্রবাহ কি হবে বলতো? বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকবে না, তারপর বায়ু প্রবাহ কমে যাবে না, বায়ু প্রবাহ থেমে যায় না, বায়ু প্রবাহ কি হবে বলতো? বেড়ে যাবে। ওকে ফাইন। তারপরে বলছে যে গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হতে পারে? আগে দেখো গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে কি হতে পারে। গ্রিন হাউস কি? গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে ওই যে আমাদের সূর্য থেকে যে আইআর রশ্মিটা আসতেছে, ধরো এটা পৃথিবী, তাই না? এটা সূর্য, এই সূর্য থেকে আইআর রশ্মি পৃথিবীতে আসতেছে। আইআর রশ্মি আসার কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে? বের হচ্ছে, তাই না? এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, এটাকে বলতেছি আমরা কি? গ্রিন হাউস ইফেক্টের প্রভাবে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এখানে অনেকগুলো গ্যাসই ভূমিকা পালন করে, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, যেটা পার্সেন্টেজ হচ্ছে প্রায় 49%। ওকে ফাইন।
এর প্রভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সবই হইতে পারে, উত্তাপ বেড়ে যাবে, সবই হইতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার নিম্নভূমি নিমজ্জিত হইতে পারে। নিম্নভূমি কেমন নিমজ্জিত হবে? এই তাপমাত্রা আমাদের কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে গেলে মেরু অঞ্চলে যে বরফ আছে সেই বরফগুলো কি হবে, তাপমাত্রা বেড়ে গেলে সেগুলো কি গলে যাবে না? তাহলে বরফগুলো যদি গলে যায় তাহলে আমাদের কি হবে, আমাদের পানি কি বেড়ে যাবে, তাহলে নিম্নভূমি কি হবে, নিমজ্জিত হবে। বুঝতে পারছো আমার কথা? তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের নিম্নভূমি নিমজ্জিত হবে হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিকরের যে দিকটা। তারপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, এটা অলরেডি আগেও দেখাইলাম। ওকে, তারপর আরেকটা টপিক দেখো যে উদ্ধপাতনটা আমাদের কি, এটা একটু দেখো, বা সাবলিমেশন বলা হয় যাকে। আমরা কঠিনকে হিট দিলে কঠিন থেকে তরল হয়, তরল থেকে আবার কি হয় বলতো, বায়বীয় বা গ্যাসীয়। বায়বীয় কঠিন থেকে আমাদের কি হয়, তাপমাত্রা দিলে আমার এখানে কি হয়, তরল। ওকে, কিন্তু কিছু পদার্থ আছে যারা সরাসরি কঠিন থেকে তরল না হয়ে বায়বীয় হয়। তুমি যদি খেয়াল করো আমাদের ঘরে কিছু ন্যাপথেলিন তো চেনো, ন্যাপথেলিন যদি রেখে দেওয়া হয়, সেটা এক কঠিন অবস্থায় রেখে দেওয়া হয়, কিন্তু এক সময় কি হয়ে যায়, এটা শেষ হয়ে যায় না? তার মানে ন্যাপথেলিন কিন্তু একটা আমাদের কি উদ্ধপাতন পদার্থ। তাহলে এক্সাম্পল হিসেবে যদি বলা হয় তাহলে আয়োডিন, কর্পূর, তারপরে আয়োডিন, এগুলো মনে রাখবা। আয়োডিন, তারপরে হচ্ছে আমাদের কি বলা যায়, আয়োডিন, কর্পূর, আয়োডিন, ন্যাপথালিন, তারপরে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমাদের কি বলতো, এগুলো আমাদের ঊর্ধ্বপাতন পদার্থ। বুঝতে পারছো কি না? বুঝতে পারছো? তো এগুলো খুবই ভালোভাবে দেখো, এগুলো থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে, খুবই ভালোভাবে দেখো। বুঝছো কি না বলো, ভাইকে জানাও। আরেকটা জিনিস দেখাই দেই যে শক্তি স্তরের ক্ষেত্রে আরেকটা হচ্ছে উপশক্তি স্তরের ক্ষেত্রে শক্তি স্তরের ক্ষেত্রে আমার অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। মানে কি, ধরো তোমাকে বলা হইলো দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা, তাহলে 2 এর উপর কত, স্কয়ার, তাহলে হবে কত, 4। বুঝছি আমার কথা? অরবিটাল সংখ্যা। তারপরে এর উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা, এর সূত্র হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2l প্লাস কত, 1। তো কি মনে রাখবা যে এস এর ক্ষেত্রে এল এর মান কত, 0, পি এর ক্ষেত্রে এল এর মান কত, 1, ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, এফ এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3। এখানে কত, 2, এখানে কত, 3। যদি তোমাকে বলা হয় যে পি এর ক্ষেত্রে অরবিটাল কত, পি এর ক্ষেত্রে অরবিটাল, তাহলে আমাদের সূত্র কি, 2 ইন্টু পি এর ক্ষেত্রে এল এর মান কত, 1 প্লাস কত, 1, তার মানে হবে কত বলো তো, 3। বুঝছো কিনা? পরীক্ষা কিন্তু আসে। তারপরে এখানে দেখো শক্তি স্তরের ক্ষেত্রে আমরা অরবিটাল সংখ্যা দেখলাম, এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। শক্তি স্তরের ক্ষেত্রে একই জিনিস, যার সামনে কি হবে, এই যে ইলেকট্রন সংখ্যা হবে, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তাহলে কি হবে বলতো, 2n স্কয়ার। তাহলে তোমাকে যদি বলা হয় যে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা কত, 2 ইন্টু 2 এর উপর কত, স্কয়ার, তাহলে এখানে হবে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে কত, 8টা। আবার যদি এটা আমরা দেখি যে অরবিটালের ক্ষেত্রে কি হবে, অরবিটালের ক্ষেত্রে আমাদের উপশক্তি স্তরের ক্ষেত্রে আমাদের কি সংখ্যা, আমাদের ইলেকট্রন সংখ্যা। উপশক্তি স্তরের ক্ষেত্রে কি সংখ্যা বলতো, ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা হবে 2 ইন্টু 2l প্লাস কত, 1। তোমাকে বলা হইলো যে পি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে 2 ইন্টু 2l এর মান কত, 1 প্লাস কত, 1, তার মানে আলটিমেটলি হবে কত, 6। বুঝছো? তাহলে আমি আরেকবার রিভিউ করে দেই, এটা একটু দেখো, অনেকের কঠিন লাগতে পারে। একটা হচ্ছে শক্তি স্তর, যেগুলোকে 1 2 3 4 এভাবে প্রকাশ করা হয় শক্তি স্তরগুলো, আর উপশক্তি স্তরগুলোকে এসপি, এই যে এসপি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন অরবিটাল সংখ্যা প্রথমে, তাহলে সূত্র হচ্ছে n স্কয়ার, আর nটা হচ্ছে শক্তি স্তরের সংখ্যা। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে শক্তি স্তরের সংখ্যা কত, 2, তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে এটা হবে কত, 4। আবার ইলেকট্রন সংখ্যা কত হবে, 2n স্কয়ার, কত বলো তো, 2n স্কয়ার শক্তি স্তরের ক্ষেত্রে, তাহলে 2 থাক, আর 2 নম্বর শক্তি স্তরে তাহলে 2 এর উপর কত, স্কয়ার, তার মানে আলটিমেটলি কত, 8টা। আবার একই ধরনের উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কত,
অরবিটাল সংখ্যা হবে 2l প্লাস কত 1। ওকে, যেমন পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত, এই পি এর ক্ষেত্রে এল এর মান কত 1, তার মানে পাবো কত 3। আবার ইলেকট্রন সংখ্যা হবে 2 × 2l প্লাস কত 1, তাহলে পি এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 2, এটাই তো 2 × 2l প্লাস কত 1, আই মিন 6। বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা ভাইয়াকে একটু জানাও।